হ্যালো ভিউয়ার্স, যতটা বেশি সম্ভব এমসিকিউ কোশ্চেন আলোচনা করা যায় আমি চেষ্টা করছি এই ভিডিওতে। তো একটার পর একটা ধাপে কোশ্চেন আমি আলোচনা করছি। প্রথম কোশ্চেন আমরা যেটা পেয়েছি, দ্য ভিলেজ আইসোলেশন ওয়াজ এন্ডেড বাই। ভিলেজ আইসোলেশন যেটা বলা হচ্ছে, যে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়েছিল সেটা কীভাবে শেষ হলো? বিচ্ছিন্ন হওয়া শেষ হলো ডেভেলপমেন্ট মিনস অফ ট্রান্সপোর্ট, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে। ডেভেলপমেন্ট ইন দ্য মিনস অফ ট্রান্সপোর্ট, গ্রামগুলো যে বিচ্ছিন্ন থাকা, অর্থাৎ শিক্ষা বা বিভিন্ন যোগাযোগ অন্যান্য সুযোগ সুবিধা থেকে সেই বিচ্ছিন্নতা সেটা কিন্তু আস্তে আস্তে দূরীকরণ হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নট এলিমেন্ট অফ ট্রাইবাল রিলিজিয়ান। চারটে অপশান দেওয়া হয়েছে, এই অপশানের মধ্যে কোনটা বলা হয়েছে ট্রাইবাল রিলিজিয়ানের বৈশিষ্ট্য নয়? তাহলে বাকি তিনটে বৈশিষ্ট্য, তাহলে তিনটি বৈশিষ্ট্য আমরা জানবো, সেই সঙ্গে যেটি বৈশিষ্ট্য নয় সেটাও আমরা জানবো। তো প্রথমে বলা হয়েছে বিলিভ ইন ইমর্টালিটি অফ গড, ইমর্টালিটি অফ সোল, আত্মার যে চিরন্তনতা সেটা অবশ্যই তারা বিশ্বাস করে। বিলিভ ইন দ্য রিবার্থ অফ সোল, পুনর্জন্মের কথা তারা বিশ্বাস করে। নেক্সট, বিলিভ ইন দ্য সুপারন্যাচারাল, অশরীরী বা ভৌতিক যে ভৌতিক ব্যাপার সেটাতেও তারা বিশ্বাস করে। ন্যাচারালিজমেও তারা বিশ্বাস করে। যেটা তারা বিশ্বাস করে না সেটা হচ্ছে বিলিভ ইন দ্য হেভেন, অর্থাৎ স্বর্গে তারা বিশ্বাস করে না। তাহলে ট্রাইবাল কমিউনিটি বা ট্রাইবাল রিলিজিয়ান তারা কিন্তু এই যে ডু নট বিলিভ ইন হেভেন, এটা তারা বিশ্বাস করে না। তাহলে এখানে অপশন ডি, ডু নট বিলিভ ইন হেভেন, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট উইল বি মোর সাস্টেনিং টু ওমেন। নারী অধিকারে কোন ব্যাপারটি সবথেকে বেশি সাস্টেনিং হবে, সবথেকে বেশি ফলপ্রসূ হবে? এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দেখো, এম্পাওয়ারিং অফ ওমেন থ্রু পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিগত তাদের উন্নয়নের মাধ্যমে, পার্সোনালিটি তাদের ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে। তারপরে যেটা আছে এম্পাওয়ারিং ওমেন থ্রু প্রভিশন অফ সাম কাইন্ড অফ জব, তাদের যে কাজের ক্ষেত্রে কিছু শর্তাদি এর মাধ্যমে। নেক্সট বলছে এম্পাওয়ারিং ওমেন বাই অ্যাপয়েন্টিং ওমেন অ্যাজ হেডস অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট বডিজ, বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট বডিজে যদি মহিলাদেরকে উচ্চ পদে নিয়োগ করা হয়, হেড হিসেবে নিয়োগ করা হয়, তাহলে এই এম্পাওয়ারমেন্ট কাজটি আরও বেশি ফলপ্রসূ হবে। কিন্তু এগুলো নয়, রাইট অ্যান্সার যেটা হচ্ছে এম্পাওয়ারিং ওমেন থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে যদি মহিলাদেরকে আরও বেশি শিক্ষিত করা যায়, তাহলে শিক্ষার মাধ্যমেই কিন্তু এই ওমেন এম্পাওয়ারমেন্ট সবথেকে বেশি সাস্টেইনিং, সবথেকে বেশি ফলপ্রসূ। নেক্সট কোশ্চেন, দেয়ার ক্যান নট বি এডুকেটেড পিপল উইদাউট এডুকেটেড ওমেন। দেয়ার ক্যান নট বি এডুকেটেড পিপল উইদাউট এডুকেটেড ওমেন, অর্থাৎ সমাজ শিক্ষিত হতে পারে না যতক্ষণ না নারী শিক্ষিত হচ্ছে। কথাটা বলা হয়েছে নিউ পলিসি অন এডুকেশন 1986 বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986-এ কিন্তু এই কোডটা নেওয়া হয়েছিল। ওমেন আর হিউম্যান বিইংস হেন্স অ্যাজ মাচ অ্যাজ রাইট টু ফুল ডেভেলপমেন্ট অ্যাজ মেন হ্যাভ। ওমেন আর অলসো হিউম্যান বিইং, নারীরাও মানুষ, সুতরাং পুরুষের মতো সর্বকার্যে তাদের সমান অধিকার থাকা উচিত, তাদেরও বৃদ্ধিতে সমান অধিকার দেওয়া উচিত। এ কথাটি বলেছেন শ্রীমতী হান্স মেহতা। এটা হয়েছে হান্স মেহতা সম্বন্ধে আমি আগেও আলোচনা করেছি। তিনি গুজরাটিও একজন লেখক, তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই রয়েছে। নেক্সট, আনটাচেবিলিটি। তো ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? মনে রাখবে আর্টিকেল 17। আর্টিকেল 17-এ আনটাচেবিলিটি দূরীকরণের কথা বলা হয়েছে। নেক্সট, মোস্ট এডুকেটেড ওমেন অফ ইন্ডিয়া টুডে ফেস মেনি প্রবলেমস অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপ্লিকেবল। অর্থাৎ চারটে অপশান দেওয়া হয়েছে, সেই চারটে অপশানের মধ্যে বলা হয়েছে যে আজকের দিনে মহিলারা সবথেকে বেশি সমস্যা ফেস করে, তার মধ্যে কোন সমস্যাটি নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ কোনটা প্রয়োগযোগ্য নয়, বাকিগুলো প্রয়োগযোগ্য। তাহলে সমস্যাগুলো আমরা জানবো, তিনটে যে প্রয়োগযোগ্য সেটা আমরা জানবো, আর যেটা প্রয়োগযোগ্য নয় সেটা জানবো। তো বলছে আমি যেগুলো প্রয়োগ করা যেতে পারে সেগুলো বলছি। দে হ্যাভ জবস অফ লোয়ার স্ট্যাটাস,
তাদের নিম্ন মর্যাদার কাজ রয়েছে। দে হ্যাভ জবস অফ লোয়ার স্ট্যাটাস। কনসিডার ট্র্যাডিশনাল রোল আনফিট ফর দেম, ট্র্যাডিশনাল যে রোল সেটা তাদের জন্য আনফিট। এনজয়েস ইকুয়াল রাইট ইন দ্য ফ্যামিলি, পরিবারে তারা ইকুয়াল রাইট লাভ করে। দে আর পেইড লেস অ্যাজ কম্পেয়ার টু মেন, এইটা কিন্তু গ্রহণযোগ্য নয় এই কথাটা, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। নারী অধিকারের ক্ষেত্রে কোন কথাটি গ্রহণযোগ্য নয়, তাহলে গ্রহণযোগ্য নয় হচ্ছে দে আর পেইড লেস অ্যাজ কম্পেয়ার টু মেন, তাদের কম বেতন দেওয়া হয়, এ কথাটা ঠিক নয়। বাকিগুলো যেমন জবস লোয়ার স্ট্যাটাস, তারা সমমর্যাদার কাজ পায় না অনেক ক্ষেত্রে, এটা ঠিক। কনসিডার ট্র্যাডিশনাল রোল আনফিট ফর দেম, ট্র্যাডিশনাল রোলটা তাদের কাছে আনফিট হয়ে যায়। এবং এনজয়স ইকুয়াল রাইট ইন দ্য ফ্যামিলি, এবং পরিবারে তার সমান অধিকার লাভ করে, এগুলো কিন্তু ঠিক নয়, বরং এই যে দে আর পেড লেস কম্পেয়ার টু মেন, এটাই হচ্ছে ভুল উত্তর এখানে। ভারতীয় সংবিধানের কোন ধারাতে হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার, বলপূর্বক কাজ করানো এবং হিউম্যান ট্রাফিকিং ভারতীয় সংবিধানের কোন ধারাতে নিষিদ্ধ করা হয়েছে? অ্যান্সার হবে আর্টিকেল 23। আর্টিকেল 23তে কিন্তু হিউম্যান ট্রাফিকিং এবং যে ফোর্সড লেবার সেটা নিষেধ করা হয়েছে। নেক্সট, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের কোন সংশোধন লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, অর্থাৎ বিধানসভা এবং লোকসভাতে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে, আসন সংরক্ষণের কথা বলা হয়েছে, সেটা হবে 62তম সংবিধান সংশোধনীতে এই যে লোকসভা এবং বিধানসভাতে কিন্তু আসন সংরক্ষণের কথা গ্রহণ করা হয়েছে, এটা 62তম সংবিধান সংশোধন। প্রথম ধাপে মিড ডে মিল চালু হয়েছিল 1955-এ, তাহলে ফার্স্ট মিড ডে মিল ওয়াজ স্টার্টেড ইন 1995-এ, 1995 সালে প্রথম মিড ডে মিল চালু হয় 1995-এ। মহিলা সমক্ষ স্কিম ইজ মিন্ট ফর, মহিলা সমক্ষ স্কিমটি কাদের জন্য? অপশন যেগুলো রয়েছে মেন, নান অফ দিস রয়েছে, বোথ এ অ্যান্ড বি, এটা হবে ওমেনদের জন্য। মহিলা সমক্ষ স্কিম শুধুমাত্র ওমেনদের জন্য হয়েছিল, এবং এই মহিলা সমক্ষ স্কিম এটা চালু হয়েছিল 1989 সালে, 1989-এ। তাহলে মনে রাখবে যে ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট 1976-এ, মিড ডে মিল ফার্স্ট 1995-এ, এবং মহিলা সমক্ষ স্কিম 1989-এ। রাইট টু এডুকেশন অ্যাক্ট সংবিধানের কত নম্বর ধারায়? আর্টিকেল 21A, ভারতীয় সংবিধানের 21 ধারায় এই রাইট টু এডুকেশন অ্যাক্টের কথা বলা হয়েছে। নেক্সট, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ওয়াজ স্টার্টেড ইন 1986, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এটা শুরু হয়েছিল 1986, আমরা এই জন্যই বলে থাকি NPE 1986। সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল 2001 সালে, সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল 2001 সালে, 2001। অ্যান্ড রাইট টু এডুকেশন এটা পাস হয়েছিল, রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা 21A বলা হচ্ছে, এই অ্যাক্টটা পাস হয়েছিল 2009-এ। তাহলে 2009 হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, 2001-এ হচ্ছে সর্বশিক্ষা অভিযান। রাইট টু এডুকেশন বিকাম ইফেক্টিভ, এবং এটা রাইট টু এডুকেশন 2009 সালে পাস হয়, কিন্তু এটা ফলপ্রসূ হয় 1 এপ্রিল 2010 থেকে, 2010 সালের 1 এপ্রিল থেকে। তাহলে 1 এপ্রিল 2010 থেকে রাইট টু এডুকেশন অ্যাক্ট ইফেক্টিভ হয়, সেটা ফলপ্রসূ হয় সেই সময় থেকে। রেমিডিয়াল কোচিং ওয়াজ ইন্ট্রোডিউসড ফর, রেমিডিয়াল কোচিং কাদের জন্য প্রথম শুরু করা হয়েছিল? এটা হচ্ছে SC ST OBC অ্যান্ড মাইনরিটি স্টুডেন্টের জন্য, SC ST OBC এবং মাইনরিটি স্টুডেন্টদের জন্য প্রথম রেমিডিয়াল কোচিংটা শুরু হয়। এডুকেশন কামস আন্ডার দ্য ড্যাশ লিস্ট, এখানে অপশান যেগুলো রয়েছে স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, রাইট অ্যান্সার হবে কনকারেন্ট লিস্ট। শিক্ষাকে যুগ্ম তালিকায় রাখা হয়েছে, সংবিধানের যুগ্ম তালিকাতে রয়েছে। নেক্সট, বাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ ড্যাশ এডুকেশন ইজ ইনক্লুডেড ইন দ্য কনকারেন্ট লিস্ট, ভারতীয় সংবিধানের কত সালের সংস্কারে শিক্ষাকে যুগ্ম তালিকায় করা হয়েছে? এটা হবে 1976 সালে একটি বিশেষ সংস্কারের মাধ্যমে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়। তাহলে এই যুগ্ম তালিকায় ভুক্ত করা হয় শিক্ষাকে 1976 সালে।
The term inclusive education refers to, inclusive education বলতে আমরা কি বুঝি? চারটি অপশন রয়েছে। এডুকেশন ফর SC ST চিলড্রেন, এডুকেশন ফর চিলড্রেন ফ্রম মাইনরিটি গ্রুপস, এডুকেশন ফর চিলড্রেন উইথ ডিসাবিলিটিস অ্যালং উইথ নর্মাল ওয়ান্স। সাধারণ শিশুদের সঙ্গে ডিসাবিলিটি অর্থাৎ প্রতিবন্ধকতা রয়েছে এমন শিশুদের শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু ইনক্লুসিভ এডুকেশন, বা এটাকে বাংলায় বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। নেক্সট, দ্য ফার্স্ট কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ওয়াজ সেট আপ। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য প্রথম কমিশন গঠিত হয়েছিল 1978-এ। দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব কমিশন ওয়াজ, প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ভোলা পাসওয়ান শাস্ত্রী। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের যে প্রথম কমিশন গঠিত হয়েছিল সেই কমিশনের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন ভোলা পাসওয়ান শাস্ত্রী। নেক্সট, দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস কমিশন ওয়াজ রিকনস্টিটিউটেড অন। শিডিউল কাস্ট এবং শিডিউল যে ট্রাইব এদের কমিশনটা পুনর্গঠন হয়েছিল 2007-এ। তাহলে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট যে কমিশন সেটা পুনর্গঠন হয় 2007-এ। হু said, the nation which does not respect women will never become great. The nation, যে জাতি, which does not respect women, নারীকে সম্মান করে না, will never be great, সে জাতি কখনো বড় জাতি হয়ে উঠতে পারে না। অর্থাৎ নারীকে সম্মান না করলে সে জাতি কখনো মহান জাতি হতে পারে না। এই কথাটা বলেছেন স্বামী বিবেকানন্দ। এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এটা কী জন্য দেওয়া হয়? পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয় ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য SC অ্যান্ড STs। SC STদের জন্য আর্থিক সাহায্যের জন্য এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয় ফর ফাইন্যান্সিয়াল হেল্প অফ দ্য ST ST স্টুডেন্টস। নেক্সট, এই যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এটা শুরু হয়েছিল কত সালে? ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2003, 2003 সালের 1 এপ্রিল থেকে এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ শুরু হয়েছিল। দ্য ন্যাশনাল শিডিউল কাস্ট ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন NSFDC, ন্যাশনাল শিডিউল কাস্ট ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়াজ সেট আপ। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1989-এ। তাহলে ন্যাশনাল শিডিউল কাস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যান্ড ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা প্রতিষ্ঠিত হয় 1989-এ। এই যে NSFDC, ন্যাশনাল শিডিউল কাস্ট ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা কি, এর কাজ কি? এর কাজ হচ্ছে গিভ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য SC অ্যান্ড ST স্টুডেন্টস। SC STদেরকে আর্থিক সাহায্য দেওয়াটাই তাদের উদ্দেশ্য। ন্যাশনাল শিডিউল ট্রাইব ফাইন্যান্স ডেভেলপমেন্ট, অর্থাৎ ন্যাশনাল শিডিউল কাস্ট ছিল, এবার ন্যাশনাল শিডিউল ট্রাইব ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন। ন্যাশনাল শিডিউল ট্রাইব ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন NSTFDC এটি সেট আপ, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 2001-এ। 2001 সালে এই NSTFDC প্রতিষ্ঠিত হয়। মুসলিম ল restricted the number of wives a man can marry at a time with। মুসলিম ল অনুযায়ী restricted the number of women to marry, এটা হবে অ্যান্সার হবে 4, রাইট অ্যান্সার হবে 4। নেক্সট, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ট্রাইব অ্যান্ড কাস্ট? ট্রাইব, শিডিউল কাস্ট যে বলা হয় এবং শিডিউল ট্রাইব বলা হয়, এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? যেগুলো অপশান আছে তার মধ্যে দেখো, ট্রাইবস কাস্ট বোথ আর কমপ্লিট সোসাইটি, তারাই বোথ কমপ্লিট সোসাইটি, এটা নয়। কাস্ট ইজ কমপ্লিট সোসাইটি, ট্রাইব ইজ নট, কাস্ট কমপ্লিট সোসাইটি কিন্তু ট্রাইব নয়। বোথ ট্রাইব অ্যান্ড কাস্ট আর ইনকমপ্লিট সোসাইটি, তারা বোথ ইনকমপ্লিট সোসাইটি, এটাও নয়। রাইট অ্যান্সার হবে কাস্ট ইজ নট কমপ্লিট সোসাইটি হোয়ার অ্যাজ ট্রাইব ইজ। একটা কাস্ট কিন্তু কমপ্লিট সোসাইটি নয়, তাদের সঙ্গে অন্যান্য কাস্ট মিলে রয়েছে। শিডিউল কাস্ট একটা সমাজের মধ্যে একটা ভাগ,
কিন্তু শিডিউল ট্রাইব যারা, তারা শুধু উপজাতি মিলেই কিন্তু একটা নির্দিষ্ট মানে তাদের আলাদা গোষ্ঠী রয়েছে, তাদের আলাদা সমাজ রয়েছে। তাই শিডিউল ট্রাইব বলতে কিন্তু এটা বোঝাচ্ছে এবং কাস্ট বলতে এটা বোঝাচ্ছে। দ্য ট্রাইবাল রিলিজিয়ান ডাজ নট ইনক্লুড, ট্রাইবাল রিলিজিয়ানের মধ্যে কোন বিষয়টি পড়ে না, সেটা হচ্ছে রেইজিং অফ টেম্পল, ইমেজেস অফ ওরশিপ, এটাও নয়। এটা হবে নন ভায়োলেন্স, তাদের মধ্যে কিন্তু নন ভায়োলেন্স, অহিংসার নীতিটা তাদের মধ্যে নেই, ডাজ নট ইনক্লুড। তাদের যে পলিসি রয়েছে বা তাদের নীতির মধ্যে কিন্তু এই নন ভায়োলেন্স নীতিটা নেই। এবার আমরা মিলিয়ে নেব একটা কতগুলো সাল রয়েছে এবং কতগুলো অ্যাক্ট রয়েছে, সেগুলো আমরা একটু মেলাবো। দেখো, রাইট টু এডুকেশন পাস হয় 2009-এ, সর্বশিক্ষা অভিযান 2001, তাহলে রাইট টু এডুকেশন 2009, সর্বশিক্ষা অভিযান 2001, মহিলা সমাখ্যা স্কিম 1986, মহিলা সমাখ্যা স্কিম 1986 1986 সালে, এবং সংবিধানের 86তম সংস্করণ 2002 সালে, 86তম সংস্করণ 2002 সালে। তাহলে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং সর্বশিক্ষা অভিযান 2001, এই দুটো সবথেকে বেশি মনে রাখবে, এই দুটো আসার খুব বেশি চান্স রয়েছে।